জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র, যা লেখা আছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব পালিয়েও শেষ রক্ষা হলো না শেখ হাসিনার। শেখ হাসিনার খবর আছে জাতিসংঘের দল 1 মাস দেশে থেকে অনুসন্ধান করবে গণহত্যার তথ্য উপাত্ত, প্রমাণ পেলেই ফাঁসি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগকে ছাড়াই হয়তো ভোট হবে কমিশন প্রধান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অবশেষে প্রকাশ্যে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো তার সই করা পদত্যাগপত্রটি। মহামান্য রাষ্ট্রপতি বরাবর 5 আগস্ট এই পদত্যাগপত্রটি দেন শেখ হাসিনা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছি। তিনি আরও লেখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করেছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন ও সম্মানের। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্যায়ে লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। প্রসঙ্গত, গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। তার পদত্যাগপত্রটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, 8 সদস্যের অনুসন্ধান দলের 2 জন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও 3 জন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্যানুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে আসবেন। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবে। তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েকদিন তারা থাকতে পারে। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, তথ্যানুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবাধিকার বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জাতিসংঘের তথ্যানুসন্ধান দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। এই জন্য তারা মাসখানেক বাংলাদেশে থাকবে। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের আগে তা সরকারকে দেবে। তবে মনে রাখতে হবে, তদন্তের বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ থাকলেও তা অনুসন্ধান দলের চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে না।
গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ককে চিঠি লেখেন। তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুডি ম্যাকগোভেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি অগ্রবর্তী দল ২২ থেকে ২৯ আগস্ট ঢাকা সফর করেছিল। ৮ দিনের ওই সফরে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজনীতিবিদ, ছাত্র আন্দোলনের নেতা, বিক্ষোভ সহিংসতার শিকার ব্যক্তিদের পাশাপাশি নাগরিক সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি দলের সঙ্গে অন্তত ৪০টি বৈঠক করে। পরে এসব বৈঠকের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে জাতিসংঘ তথ্যানুসন্ধান দল তাদের কার্যপরিধি চূড়ান্ত করে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কারের দায়িত্বে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার শনিবার জানিয়েছেন, সংবিধান লঙ্ঘন করে ভোট জালিয়াতি করার দায়ে আগে বিচার হবে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বের। এরপরে শাস্তি ভোগ করে তবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তারা। তাতে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল যদি অংশগ্রহণ করতে না পারে তাতেও কোনো অসুবিধা হবে না। সুজন নামে একটি নাগরিক অধিকার সংগঠনের প্রধান বদিউল আলম দীর্ঘদিন ধরে নির্বাচনী সংস্কারের দাবিতে সরব। ক্ষমতাসীন হওয়ার ১ মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তৃতায় ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা করে। তার প্রধানদের নাম জানান। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে কমিশনের প্রধান হিসেবে বদিউলের নাম বলেন তিনি। বদিউল শনিবার একটি অনুষ্ঠানে তার বক্তৃতায় বলেন, পূর্বে যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিচার হবে, তা না হলে আগামী দিনে দৃষ্টান্ত সৃষ্টি হবে না। বিগত ৩ জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত ১০ লক্ষ মানুষ সবাই নির্বাচনী অপরাধী। বদিউলের কথায় আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তিনি জানান, বিচারের যে শাস্তির বিধান হবে তা ভোগ করে তারপরে ভোটে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগের নেতাদের। বদিউল বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নয়, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা শাস্তিভোগ শেষ করে পুনর্গঠিত হতে না পারলে তাদের ছাড়াই নির্বাচন হবে। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না।